স্নেহের ছাত্রছাত্রীরাও তোমাদের সাথে আজকে আবার এসে গেছি তোমাদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটাতে। আজকে শুরু করব রসায়নের আরেকটি নতুন টপিক নিয়ে। সো প্লিজ গেট রেডি। একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকের আমরা কিছু গাণিতিক অনুশীলন, দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, সেটা হচ্ছে 100 গ্রাম সাইক্লোহেক্সেন। অবভিয়াসলি দেখাই বোঝা যাচ্ছে এটা একটা হচ্ছে সলভেন্ট। সেখানে 2.136 গ্রাম অ্যান্থ্রাসিন, C14H10, এটা একটা হাইড্রোকার্বন কম্পাউন্ড। এটাকে আমরা সলিউট হিসাবে দ্রবীভূত করছি। আর বলছে দ্রবণটি স্ফুটনাঙ্ক কত হবে। দেওয়া আছে বিশুদ্ধ সাইক্লোহেক্সেন মানে পিওর, এখানে যেটাকে আমরা বলি P0 ভ্যালু অফ সাইক্লোহেক্সেন, সেটা হচ্ছে 80.7 ডিগ্রি সেন্টিগ্রেড। কেবি হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন ধ্রুবক বা ইভ্যালুস্কোপিক কনস্ট্যান্ট, তার ভ্যালুটা দেওয়া আছে। এবং এই ভ্যালুটা আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে দ্রবণটি স্ফুটনাঙ্ক। তো এখান থেকে আমরা সিম্পলি বলবো এটাকে কিভাবে, ডেল্টা টিভি সমান কেবি ইন্টু এম। তো সমাধানটা আমরা দেখো কিভাবে করছি। প্রথমেই অ্যান্থ্রাসিনের আণবিক ভর অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা C14H10, 14/12 প্লাস 10/1, এটা 178 গ্রাম পার মোল আণবিক ভর। সো অ্যান্থ্রাসিনের নাম্বার অফ মোলস, হোয়াট ইজ দ্য নাম্বার অফ মোলস into here it is 2.136 gram নেওয়া হয়েছে divided by molecular mass, so this is 0.012 here. সাইক্লোহেক্সেনের মোল সংখ্যা in 1, that is 100 grams সাইক্লোহেক্সেন। তো অবভিয়াসলি সাইক্লোহেক্সেনের যে স্ট্রাকচার আমরা জানি সেটা হচ্ছে C10 C10H12. So carbon cyclohexane, sorry, C10, I'm extremely sorry for that, C6 and H12. So this is 72 plus 12 and hence it is 84. So 84 দ্রবণের যে মোল সংখ্যা সেটা হচ্ছে 100 গ্রামস অফ সাইক্লোহেক্সেন নেওয়া হয়েছে, 84 দিয়ে ভাগ করলে 1.19। সো নাম্বার অফ মোলস অফ সলিউট পেয়ে গেলাম, এটা সলভেন্ট পেয়ে গেলাম, এটা সলিউট, এটা সলভেন্ট। তাহলে মোলালিটি ইজকাল টু কি না স্যার, 100 গ্রাম দ্রাবকে নাম্বার অফ মোলস হচ্ছে 0.012, একে কত, হাজারে কত, সো এটা হচ্ছে নাম্বার অফ মোলালিটি স্মল এম। সো আমরা ডেল্টা টিভি এখান থেকে পেয়ে গেলাম 0.33848। এখন বিশুদ্ধ সাইক্লোহেক্সেনের ফুটনাঙ্ক যদি 80.7 হয়, সেটার সঙ্গে আমরা এটা যোগ করব, যেটা উন্নয়ন বাড়ছে, যেটা 81.03। তো সেন্টিগ্রেডে এটা অবভিয়াসলি দাঁড়াচ্ছে 81.07। এখন নেক্সট যে প্রবলেমটা আছে সেটা আছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 2 হিয়ার। 100 গ্রাম জল, সেখানে কত গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করলে দ্রবণের স্ফুটনাঙ্ক হবে, মানে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন এই। তো আমার এখানে সলিউট হচ্ছে কত গ্রাম গ্লুকোজ, সেটা আননোন। তো গ্লুকোজটা কতটা নেব সেটা আমরা যদি ডাব্লিউ পরিমাণ ধরে নিই, W2 যদি ধরে নিই, সে W2 ইজিক্যাল টু কি না, এটা গ্রামে, মোলে কনভার্ট করবো কী করে, 180 দিয়ে ভাগ করো। সো আমার যতটা আমার গ্লুকোজটা নিতে হবে সেটা যদি W2 হয়, সেখানে নাম্বার অফ মোলস আমরা কী করে পাবো না, গ্লুকোজের আণবিক ভর যেহেতু
তোমরা জানো C6 H12O6 এইটাই আণবিক ভর যদি বের করো তাহলে এটা হবে 180। তাহলে গ্লুকোজ যে পরিমাণটা নেওয়া হচ্ছে সেটা কি করে পাবো না W2/M2 করে। এখন এটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন, কেবির মান দেওয়া আছে। তো নর্মালি আমরা কি করব, গ্লুকোজের আণবিক ভর 180, তাহলে গ্লুকোজের ভর মোলে কনভার্ট করলে এটা হয়ে যাচ্ছে, মোলালিটিতে কনভার্ট করলে কি হবে মানে 100 গ্রাম, যেহেতু তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। নাম্বার অফ মোলস কত হচ্ছে, ডেল্টা টিভি সমান কেবি ইন্টু এম, তাহলে এম সমান এখান থেকে বের করে নেওয়া হয়েছে, তাহলে এম সমান ইকুয়েট করা আছে, এম সমান কী হচ্ছে এম ইন্টু M2 মোলালিটি ইন্টু M2 ইন্টু জলের ভর বাই 100, এটা হচ্ছে মোলালিটিতে কনভার্ট করলে এমকে। তো এই ইকুয়েশানটা আসছে। অ্যান্ড প্রশ্ন হতে পারে যে ইকুয়েশানটা কীভাবে এলো, এইভাবেও করা যেতে পারে, আর একটাভাবেও করা যেতে পারে। দেখো, তো দেখো আমরা যদি মোলালিটি বের করি কী করতাম না, W2/M2 ডিভাইডেড বাই W1 ইন্টু 1000, অর্থাৎ W1 গ্রাম দ্রাবকে নাম্বার অফ মোলস W2/M2, একে কত হাজারে কত, 1000 দিয়ে গুণ করতাম, এখান থেকে এমটা বের করতাম। তাহলে অবভিয়াসলি আমরা যদি W2 বের করতে চাই, W2 সমান কী হবে W1 ইন্টু এম, W1 ইন্টু এম হিয়ার ইট ইজ ডিভাইডেড বাই কী হবে 1000, এই এটা ইন্টুটা এদিকে গেলে 1000, আর এখানে M2টা আছে, M2 গুণ হবে, তার মানে সিম্পলি সেটাই লেখা হয়েছে। দেখো M ইন্টু M2 W1/1000। তো এই ভ্যালুগুলো যদি আমি পুট করি তাহলে আসছে 5.184। সো সিম্পলি 5.192 গ্রামস অফ গ্লুকোজ। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন যেটা দেওয়া হয়েছে দেখো 75 গ্রামস ক্লোরোফর্ম। ক্লোরোফর্মে তোমরা সংকেত সবাই জানো CHCl3। এগেইন আই রিপিট CHCl3। এখান থেকে আমার মোলার মাসটা পেয়ে যাব, কার্বনের হচ্ছে 12, হাইড্রোজেনের 1, 35.5 ইন্টু 3। তো যাই হোক, এখানে 75 গ্রাম ক্লোরোফর্ম, তার মানে সলভেন্ট আমার দেওয়া আছে এটা এত গ্রাম সলিউট। স্ফুটনাঙ্ক হচ্ছে দেখো 62.1 ডিগ্রি সেন্টিগ্রেড দ্রবণের, তার মানে এটা অ্যাকচুয়ালি টিবি, ডেল্টা টিবি, আর ডেল্টা টিবি না টিবি ড্যাশ। আর বিশুদ্ধ ক্লোরোফর্মের স্ফুটনাঙ্ক দেওয়া আছে মানে TB 0। সো কেবি এর মান দেওয়া আছে, আণবিক ভর একই নিয়ম, ডেল্টা টিবি সমান কেবি ইন্টু এম। এখানে ডেল্টা টিবি সমান বিয়োগ করো, বিশুদ্ধ জলের থেকে দ্রবণের বেশি, অবভিয়াসলি এই বেশি থেকে কমটা বাদ দিলে আমরা পেয়ে গেলাম ডেল্টা টিবি। ডেল্টা টিবি সমান কেবি ইন্টু এম, সো এম ইজ ইকাল টু ডেল্টা টিবি বাই কেবি, এখান থেকে আমরা এম পেয়ে গেলাম। এখন আমরা জানি জৈব যৌগের মোল সংখ্যা, যদি মোল সংখ্যা জৈব যৌগের মোল সংখ্যা মানে এখানে জৈব যৌগের পরিমাণটা এটা, তো মোল সংখ্যাকে আমরা যদি N2 বলি, N2 সমান কী হবে না N2 ইজ ইকাল টু নাম্বার অফ মোলস। তো মোলসে কী করে কনভার্ট করব না, দেখো যদি মোলালিটি এম পাই, দ্রবণের মোলালিটি যদি এম হয়, সে মোলালিটি ইনটু ক্লোরোফর্মের ভর ডিভাইডেড বাই 1000, কারণ যেহেতু 1000 গ্রাম দ্রাবকে যে পরিমাণ ক্লোরোফর্ম থাকে সেটাকে মোলালিটি বলে। সো মোলালিটি নাম্বার অফ মোলস, যেহেতু তাকে তার মলিকুলার মাস দিয়ে ভাগ করলে পরিমাণটা পাবো ডিভাইডেড বাই 1000, সেটা হচ্ছে নাম্বার অফ মোলস। ওকে, তো এখানে আচ্ছা, এখানে এই রিলেশনটা কীভাবে এলো আমি একটু দেখিয়ে দিই। জৈব যৌগের N মোল সংখ্যা, দেখো মোলালিটি যদি হয়, এই মোলালিটি M সমান অ্যাকচুয়ালি কি না, মোলালিটির মিনস হচ্ছে W2/M2, যেটাকে আমরা সিম্পলি বলতে পারি ইকুয়ালস টু N2 নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই কী হবে না, ডিভাইডেড বাই হবে W1 ইন্টু 1000। সো আমরা এখান থেকে যদি N2 বের করতে যাই, তাহলে N2 সমান কী হবে না স্যার M ইন্টু W1 ডিভাইডেড বাই 1000।
হ্যাঁ, সেইখান থেকে রিলেশনটা দেখো, এম এম হচ্ছে এইটা, সেক্ষেত্রে W1 হচ্ছে সলভেন্টের ভর, সলভেন্ট 75, তো সব 75কে দিয়ে ওই নাম্বার অফ মোলালিটি যেটা বেরিয়েছে সেটা গুণ হলো, ডিভাইডেড বাই 1000 করে, এটা নাম্বার অফ মোলস অফ যে সলিউট সেটা পেলাম। এখন জৈব যৌগের আণবিক ভর, এটা তো নাম মোলালিটি, মোলস নাম্বার অফ মোলস পেলাম, যে পরিমাণ ভর আছে তাকে তার মোল সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, কারণ মোল সংখ্যা সমান আমরা জানি কি, এইটা ডিভাইডেড বাই মোলার ম্যাস, তাহলে মোলার ম্যাস সমান কি জৈব যৌগের ভর ডিভাইডেড বাই মোল সংখ্যা, তাহলে এইটা ডিভাইডেড বাই মোল সংখ্যা আমার এটা যেটা বেরিয়েছিল এইটা ভাগ করে দিলে সে 180.1.8, তার মানে এই যে জৈব যৌগ তার মোলার ম্যাস হচ্ছে 181.4। নেক্সট, গ্লুকোজের 4% WW জলীয় দ্রবণের স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে স্ফুটনাঙ্ক দেওয়া আছে, কত? স্ফুটনাঙ্ক দেওয়া নেই, কি করতে হবে না, স্ফুটনাঙ্ক ডিটারমাইন করতে হবে, দ্রবণের স্ফুটনাঙ্ক। তাহলে আমরা যদি ডেল্টা টিবিটা বের করে ফেলি তাহলে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক আমরা জানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যাড করলেই পেয়ে যাব। তো নর্মালি ডেল্টা টিবি সমান কেবিএম, এটা করার জন্য 4% WW দ্রবণ মানে 100 গ্রাম দ্রবণে 4 গ্রাম, তাহলে 100 গ্রাম দ্রবণ এর মধ্যে 4 গ্রাম যদি গ্লুকোজ থাকে, জল কত আছে 96 গ্রাম, তাহলে বিশুদ্ধ সলভেন্ট হচ্ছে আমার ওয়াটার, যেখানে 96 গ্রাম, তাকে তার মলিকুলার 96 গ্রামে কত নাম্বার অফ মোলস অফ গ্লুকোজ আছে না 4 ডিভাইডেড বাই 180, যেহেতু গ্লুকোজের আণবিক গুরুত্ব হচ্ছে 180, তাহলে নাম্বার অফ মোলস পেয়ে গেলাম এত, কত গ্রামে না স্যার 96 গ্রামে, তাহলে 1 গ্রামে কত, এইটা বাই 96 ইন্টু 1000, এটা হচ্ছে মোলালিটি পেয়ে গেলাম। তো মোলালিটি, এটা হচ্ছে মোলালিটি। ওকে, এখন দ্রবণের স্ফুটনাঙ্কে উন্নয়ন কি না স্যার, ডেল্টা টিভি সমান কেবি ইন্টু এম, তো কেবির ভ্যালুটা পেয়ে গেলাম ইন্টু এম এর ভ্যালু, তো এইটা। তো 1 কেলভিন বৃদ্ধি মানে আমরা জানি দ্রবণের স্ফুটনাঙ্ক 1 কেলভিন বাড়া মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি, তো অবভিয়াসলি এখানে সেন্টিগ্রেড হিসেবে করলে 100 প্লাস এইটা যোগ করলাম, 100 কারণ বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100, তাহলে উন্নয়ন যেহেতু হয় দ্রবণের ক্ষেত্রে অ্যাড হলো, সো দ্য রিলেশন ইজ 100.2 ডিগ্রি টু 5 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেন আমরা যেটা দেখছি, 250 গ্রামস ক্লোরোফর্ম, 250 গ্রামস ক্লোরোফর্ম ইন W গ্রাম ইউরিয়া এবং 5 গ্রাম থাইও ইউরিয়া দ্রবীভূত করলে দ্রবণের স্ফুটনাঙ্ক 63.52 ডিগ্রি সেন্টিগ্রেড। বিশুদ্ধ ক্লোরোফর্মের স্ফুটনাঙ্ক দেওয়া আছে, ওর কেবি ভ্যালু দেওয়া আছে, ডাব্লিউ এর মান নির্ণয় করো। স্ফুটনাঙ্কের উন্নয়নটা কত না, দেখো সিম্পলি দ্রবণের স্ফুটনাঙ্ক এইটা আর বিশুদ্ধ ক্লোরোফর্মের এই, তাহলে জাস্ট বিয়োগ করো 2.32, কেবির ভ্যালু দেওয়া আছে, এখান থেকে এম পেয়ে গেলাম, এম সমান ডেল্টা টিভি বাই কেবি, এখান থেকে ভ্যালুটা করে যে আমরা এম পেয়েছি। এখন ইউরিয়ার মোল সংখ্যা কি না, নাম্বার অফ মোলস N1 যদি আমরা বলি সেটা কি হবে না W/60, যেহেতু ইউরিয়ার মলিকুলার মাস হচ্ছে 60। থাইও ইউরিয়া এর মোল সংখ্যা কত না, থাইও ইউরিয়া মানে ইউরিয়াতে এক্সট্রা একটা সালফার অ্যাটম থাকবে থাইও ইউরিয়া, সেই জন্য 16, যেমন এক্সট্রা সালফার থাকবে তেমন আবার দেখো, হ্যাঁ যেটা বলছিলাম থাইও ইউরিয়া দেখো তোমার একই রকম, নর্মালি ইউরিয়াটাকে আমরা বলি CONH2 এখন থাইও মানে এখানে অক্সিজেনেরকে রিপ্লেস করে এখানে একটা সালফার ঢুকবে, তার মানে অ্যাকচুয়ালি মলিকুলার মাস কত বাড়বে, 16 কমবে 32 যোগ হবে, 16 বাদ যাবে, তার মানে 16 অ্যাড হবে, তার মানে 60 প্লাস এটা 76-এর মতো হবে। তো এখানে দেখো নাম্বার অফ মোলস অফ ইউরিয়া যেটা আমরা পাবো সেটা হচ্ছে দেখো W/60, একইভাবে থাইও ইউরিয়া 5 গ্রামস ডিভাইডেড বাই 76, সো টোটাল নাম্বার অফ মোলস এইটা হচ্ছে এইটা প্লাস এইটা। হ্যাঁ, দ্রবণের মোলালিটি যদি আমরা বলতে চাই তাহলে দ্রবণের মোলালিটি সমান কী হবে, এম সমান N1 প্লাস N2 ডিভাইডেড বাই ক্লোরোফর্মের ভর ইন্টু 1000, এখানে ক্লোরোফর্ম কত দেওয়া আছে না 250 গ্রাম, তার মানে ডিভাইডেড ইন্টু 250 ডিভাইডেড বাই 1000, মানে এটা ক্যালকুলেশন 4। এখন রিলেশনটা আমরা যদি এই 0.598 যেটা মোলালিটি সমান পেয়ে গেছি সমান কী হবে, এটা বসিয়ে দেবো, এখান থেকে আমরা অবভিয়াসলি ডাব্লুটা পেয়ে যাবো, সেটা অ্যাপ্রক্সিমেটলি এই 5 গ্রামসের মতো হবে। এই হচ্ছে এখানে
প্রবলেমটা ছিল। সো আজকে এখানে সবাইকে ধন্যবাদ জানাই যে গাণিতিক অনুশীলনের চর্চার ক্লাসে তোমরা ছিলে। আর পরবর্তী আমরা আলোচনা করব দ্রবণের যে হিমাঙ্কের যে অবনমন হয়, এটা একটা সংখ্যাগত ধর্ম। দ্রবণের যেমন স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটেছে, তেমনি হিমাঙ্কের ক্ষেত্রেও একটা পরিবর্তন হয়, হিমাঙ্কের অবনমন ঘটে। সেটা অবভিয়াসলি যেমন স্ফুটনাঙ্কের ক্ষেত্রে সেটা দ্রবণের ক্ষেত্রে ঘটে, কিন্তু দ্রবণের কিছু শর্ত সাপেক্ষে, শর্ত সাপেক্ষে সেই পরিবর্তনটা ঘটে। তো সেগুলো আমরা নিয়ে আলোচনা করব পরবর্তী লেসনে।